সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নবম পে স্কেলে কার কত বেতন বাড়ছে জেনে নিন বিস্তারিত। এদিকে ঈদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সার্বক্ষণিক তদারকির নির্দেশ বিদ্যুৎ বিভাগের। অপরদিকে সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। আরও থাকছে বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়। এবং সবশেষে থাকছে ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেলে কার কত বেতন বাড়ছে জেনে নিন বিস্তারিত। নবম পে স্কেল কার্যকরের দিকে এগোচ্ছে সরকার। প্রস্তাবিত কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেসিক দ্বিগুণ করার বিষয়েও আলোচনায় রয়েছে। এই সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসতে পারেন বলে সংশ্লিষ্টদের আশা। পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের মূল বেতন ৫০,০০০ টাকা। বৃদ্ধি হওয়া বেসিক কার্যকর হলে তাদের বেতন বেড়ে হবে ৭৫,০০০ টাকায়। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বর্তমান ৩৫,৫০০ টাকার বেসিক বেড়ে দাঁড়াবে ৫৩,২৫০ টাকায়। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকের ২৯,০০০ টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে ৪৩,৫০০ টাকা। এছাড়া নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২,০০০ টাকার বেসিক বেড়ে দাঁড়াতে পারে ৩৩,০০০ টাকায়। দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের ১৬,০০০ টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হতে পারে ২৪,০০০ টাকা। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের শিক্ষক কর্মচারীদের জন্য দুটি সম্ভাব্য হিসাব আলোচনায় রয়েছে, একটি ৫০% এবং অন্যটি শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধি। ১১তম গ্রেডের বিএড-বিহীন সহকারী শিক্ষকদের বর্তমান মূল বেতন ১২,৫০০ টাকা। ৫০% বৃদ্ধি হলে তা হবে ১৮,৭৫০ টাকা, আর বেতন দ্বিগুণ হলে তা বেড়ে দাঁড়াবে ২৫,০০০ টাকায়। ১৬তম গ্রেডের অফিস সহায়ক কাম হিসাব সহায়ক এবং অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটরদের বর্তমান বেসিক ৯,৩০০ টাকা। ৫০% বৃদ্ধি কার্যকর হলে তাদের বেতন হবে ১৩,৯৫০ টাকা, আর দ্বিগুণ বৃদ্ধি হলে তা বেড়ে দাঁড়াবে ১৮,৬০০ টাকায়। একইভাবে ১৮তম গ্রেডের ল্যাব সহায়কদের বর্তমান ৮,৮০০ টাকার বেসিক ৫০% বাড়লে হবে ১৩,২০০ টাকা এবং শতভাগ বৃদ্ধি হলে দাঁড়াবে ১৭,৬০০ টাকায়। এছাড়া ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী ও আয়াদের বর্তমান ৮,২৫০ টাকার বেসিক ৫০% বৃদ্ধি পেলে হবে ১২,৩৭৫ টাকা, আর দ্বিগুণ বৃদ্ধি হলে তাদের বেতন দাঁড়াবে ১৬,৫০০ টাকায়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই আসন্ন বাজেটে সরকার বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন। একই সাথে এমপিওভুক্ত শিক্ষকরাও এই সুবিধার আওতায় আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে ঈদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সার্বক্ষণিক তদারকির নির্দেশ বিদ্যুৎ বিভাগের। ঈদ উপলক্ষে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক নিবিড় তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঈদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সার্বক্ষণিক তদারকির নির্দেশ বিদ্যুৎ বিভাগের। ফারুক ভুইয়া রবিন, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সে আলোকে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে। ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটিতে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ বিশেষ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের সময় সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে।
জাতীয় গ্রিডে নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য উৎপাদন মোহাম্মদ জাহরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের সময় অফিস আদালত ও শিল্প কারখানা বন্ধ থাকার বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। বৃষ্টি হলে চাহিদা আরও কমে যেতে পারে। তিনি আরও বলেন, ঈদে 12 থেকে 13 হাজার মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা হতে পারে। কিছু ইউনিট নির্ধারিত রক্ষণাবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও হেভি ফুয়েল অয়েল বা ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যাতে চাহিদা বেশি হলে পূরণ করা সম্ভব হয়। আমাদের পর্যাপ্ত উৎপাদন ক্ষমতা রয়েছে, সুতরাং ঈদের সময় সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। সব বিতরণ কোম্পানির সাথে অনলাইন সভার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, পিডিবির 4টি জোনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পর্যায়ে উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোনো লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামত করা যায়। বিপিডিবি জানিয়েছে, ঈদের সময় শিল্পাঞ্চল ও অফিস আদালতে বিদ্যুতের চাপ কমে যাওয়ায় স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সহজ হবে। এছাড়া জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ লাইন ও উপকেন্দ্রগুলো আগেই পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ঈদের আগে ও পরে কয়েকদিন দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে দ্রুত সমাধানে মাঠ পর্যায়ে প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দফতর বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল বা ছুটির যে এলাকায় অবস্থা করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। একই সাথে তারা পরিদর্শন ও বিদ্যুৎ সংক্রান্ত একটি প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর পাঠাবেন। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি বা ডিপিডিসি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেসকো, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবি এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি বা নেসকো নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে। বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সাথে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকারি দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকারি দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হতো, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের পোস্টিং, প্রমোশন ও পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। তিনি বলেন, পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা 5 আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যেই পরিণতি হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দেবেন না। পুলিশ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। সোমবার 25শে মে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ এসব বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সচিব তারিকুল ইসলাম ওরফে তারেক রেজা, সাইদ মুস্তাফিজ, শাহরিন ইরা, সভাপতি জাতীয় ছাত্রশক্তি জাহিদ হাসান, মুখ্য সংগঠক জাতীয় যুবশক্তি রিফাত রশিদ সহ স্থানীয় নেতারা। এ সময় আইন বিভাগ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখলাম বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যেই সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা 5ই আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবারও আওয়ামী লীগের পথে হাঁটছে। তিনি বলেন, এই সচিবালয় বিলুপ্তকরণ করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং, প্রমোশনের অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপেনাইজ করে বিচারযোগদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকর পদক্ষেপ রাখবে, সেটা জনগণের মধ্যে এখন শঙ্কা তৈরি হয়েছে। আরও থাকছে, বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়।
ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য হোল্ডিং সেন্টার চালুর ঘোষণার পর সীমান্তে দেখা দিয়েছে নতুন পরিস্থিতি। বাংলাদেশে ফিরে যেতে উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকায় ভিড় জমিয়েছেন শত শত মানুষ। স্থানীয় প্রশাসনের দাবি, এদের অনেকেই দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করতেন। মূলত পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী এবং অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার চালু করা হবে বলে গত রবিবার ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সোমবারের মধ্যে রাজ্যের জেলায় জেলায় চালু হয়ে যায় হোল্ডিং সেন্টার। এমনকি সোমবার প্রথম দিনেই ১২ জন বাংলাদেশিটি হোল্ডিং সেন্টারে আটক করে শুভেন্দু অধিকারীর প্রশাসন। আর এরপরেই বাংলাদেশে ফিরে যেতে ভারতীয় সীমান্তে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢল নেমেছে। অবশ্য পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরও সে সময় ভারত বাংলাদেশ সীমান্তের কাছে লম্বা লাইন দেখা গিয়েছিল। কাঁটার তারা পার করে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তাদের দেশে ফেরার হিড়িক চোখে পড়েছিল মাস কয়েক আগে। এবার রাজ্য সরকারের নতুন ঘোষণার পর ফের একই ছবি দেখা গেল সীমান্তে। এসআইআর প্রক্রিয়ার পরেও যারা অবৈধভাবে ভারতে থেকে গিয়েছিল মূলত তারাই এবার বাংলাদেশে ফিরে যেতে ভিড় জমাচ্ছেন সীমান্তে। আজ সকাল থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর থানার বিঠারি হাকিমপুর চেকপয়েন্টে দেখা যায় লম্বা লাইন। সেখানে বাংলাদেশি নাগরিকরাই ভিড় জমাচ্ছেন। অবৈধভাবে যারা ভারতে বসবাস করতেন এবং যারা দালালদের ধরে পরবর্তী সংবাদ হল, বাংলাদেশে ফেরার জন্য সীমান্তের এই অংশে একদিনেই ভিড় করেছেন নারী শিশুসহ অন্তত ৬০০ বাংলাদেশি নাগরিক। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে অবৈধ বাংলাদেশি বাসিন্দাদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। এরপর বিএসএফ তাদের দেশে ফেরার ব্যবস্থা করবে। এই ধরনের পদক্ষেপ শুরু হওয়ার আগেই শত শত বাংলাদেশি সীমান্তে ভিড় জমাচ্ছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারণার সময় রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় আসার ২০ দিনের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়ার ঘোষণা দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এমনকি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আইনি প্রক্রিয়া নয়, বরং সরাসরি বিএসএফের কাছে তুলে দেয়া বলেও ঘোষণা দেন শুভেন্দু। আর এর জন্যই কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে রাতারাতি চালু করা হয়েছে হোল্ডিং সেন্টার। এমন অবস্থায় আতঙ্ক বেড়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সীমান্তে ভিড় বাড়ছে অনুপ্রবেশকারীদের। এবং সবশেষে থাকছে ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস। আবহাওয়া অফিস জানিয়েছে ৬ বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৭ জেলায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ২২ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে আজ দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।